বগিগুলো থেকে ইঞ্জিন খুলে ইঞ্জিন সোজা চলে গেল। শীতের দার্জিলিং আর সুন্দর এই দুটো বোধহয় একে অন্যের সিনোনিমস। ওখান থেকে এত ধোঁয়া আর কাঠকয়লার টুকরো বের হয়। হোম স্টেশনে এসে ম্যাগি। আমরা যেন এই বাতাসিয়া লুপের আসল উদ্দেশ্য না ভুলে যাই। গুড মর্নিং ফ্রম টাইগার হিল। আমি আর বুবু প্রথমবার টাইগার হিলে এসেছিলাম সানরাইজ দেখার জন্য। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে উঠতে চাইছিলাম না, কারণ লাস্ট দুদিন ধরে আমাদের সাথে যা চলছে, আর কালকে সারাদিন এখানে বৃষ্টি হয়েছে, তো আমরা ভেবেছিলাম আকাশ কুয়াশাতে ঢাকা থাকবে, হয়তো আজকে সানরাইজ দেখতে পাবো না। কিন্তু বুবু আজকে সকালে আমাকে ঠিক ঠেলে তুলে তৈরি করে টাইগার হিলে ঠেলতে নিয়ে আসে। আর এখানে আসাটা তাও আবার ভোর 4টের সময় উঠে, সেটা কিন্তু যথার্থ। জীবনে প্রথমবার দার্জিলিংয়ে এসে টাইগার হিলে সূর্যোদয় দেখা, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার উপর তার প্রথম সোনালি ঝলক। উফ, যেন মনে হচ্ছে একটা সোনায় মোড়া পর্বত আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। তবে শুধু টাইগার হিল নয়, এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব আমাদের ছোটবেলার ভূগোল বইতে পড়া ভারতের সর্বোচ্চ রেল স্টেশনে। নিয়ে যাব এখানকার দুটো বিখ্যাত মনেস্ট্রিতে, আর সেই সাথে তোমাদের ঘোরাবো বাতাসিয়া লুপের মতো ঐতিহাসিক স্থানে। টাইগার হিলে সূর্যোদয় নয় দেখবে, কিন্তু প্রশ্ন হলো এখানে আসবে কিভাবে, খরচ কত, টয় ট্রেনেও বা চড়বে কিভাবে, আর তাতেও বা খরচ কত, এখানে এসে খাবে কোথায়, আর কি কি জিনিস দেখারই বা রয়েছে এখানে, সাথে বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্যও বা তোমাদের কত সময় লাগবে, সেখানে প্রবেশ মূল্য কত, ইত্যাদি সমস্ত কিছু তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই বলবো যে সবাই সাথে থাকো আর এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব যে আমার এই ভিডিওতে দেওয়া ইনফরমেশন তোমাদের নেক্সট দার্জিলিং ট্রিপে অবশ্যই সাহায্য করবে। বাজে ঘড়ি ভোর 4টে। শেয়ার গাড়ি করে চলেছি টাইগার হিলে সূর্যোদয় দেখতে। ভাড়া পড়েছে 450 টাকা করে পার হেড। আর আমাদের মতো তোমরাও যে হোটেলে থাকবে সেখানে বললে তারাই কিন্তু তোমাদের এই গাড়ি ঠিক করে দেবে। এখানে পৌঁছাতে আমাদের সময় লাগলো মিনিট 40 মতো। আর হ্যাঁ, গাড়ি থেকে নামার পর কিন্তু মনে করে গাড়ির নম্বর এবং সেই সাথে ড্রাইভারের নাম্বার তোমরা অবশ্যই নোট করে রেখো, তাহলে তোমাদের এখানে ফিরে আসার সময় গাড়ি খুঁজে পেতে সুবিধা হবে। ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালোই, তাই বলবো যে সাথে কিন্তু টুপি, সোয়েটার, গ্লাভস এগুলো অবশ্যই রেখো। আর যদি সাথে নাও বা রাখো, তোমাদের প্রয়োজনে কিন্তু এখানে থাকা দোকানগুলো থেকেও তোমরা কিনে নিতে পারো। খাবারের মধ্যে এখানে ছিল চা, কফি, কেক, বিস্কুট, ম্যাগি, মোমো আরো অনেক কিছু। এই ভোরবেলাতেও না খাবারের দোকানের সামনে কিন্তু ভিড় ভালোই ছিল। গতকাল বৃষ্টি হওয়ায় আমরা ভেবেছিলাম যে আজ বুঝি সানরাইজ দেখা আমাদের ভাগ্যে নেই, কিন্তু সত্যি বলছি যেটা দেখলাম না সেটা অসাধারণ। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সানরাইজ দেখতে গেলে তোমাদের কোনো টাকা দিতে লাগবে না। তবে হ্যাঁ, পেছনে ওই উপরে ব্যারিকেড দেওয়া জায়গায় সিঁড়ি দিয়ে যদি উপরে ওঠো তাহলে ওখান থেকে সানরাইজ দেখতে গেলে কিন্তু তোমাদের 10 টাকা করে দিতে হবে। তোমরা চাইলে এখান থেকে টেলিস্কোপ দিয়েও সানরাইজ দেখতে পারো, তার জন্য তোমাদের 10 টাকা করে লাগবে। সানরাইজ পয়েন্ট থেকে গাড়ি আমাদের নামিয়েছিল 500 থেকে 700 মিটার মতো দূরে। রাস্তাটা যেহেতু খাড়াই তাই উঠতে যতটা কষ্ট হয়েছিল নামতে কিন্তু ততটাও কষ্ট হচ্ছে না। তবে সাবধান, রাস্তা কিন্তু ভালোই পিচ্ছিল, তাই আমি বলবো যে তোমরা স্যান্ডেল টাইপের জুতো একটু অ্যাভয়েড করো, পারলে পাম্প শু বা স্পোর্টস শু টাইপের জুতো পরে এসো। বাজে ঘড়ি সকাল 6:30। ড্রাইভার সাহেবের তারাই আমরা তাড়াতাড়ি গাড়িতে চলে আসতে বাধ্য হলাম, কারণ একটা রাস্তা অলরেডি নো এন্ট্রি হয়ে গিয়েছে, আর যদি আমরা আরও দেরি করি তাহলে আরও একটা রাস্তাও নো এন্ট্রি হয়ে যাবে। আর এই হলো আমাদের টিকিট। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা করে পার হেড। তবে জানি না কেন আমাদের এক একজনের আবার 70 টাকা করে নিয়েছে। যেহেতু আমরা শেয়ার গাড়ি করে গিয়েছিলাম তাই আমরা ফেরার সময় আর আমাদের হস্টেলে যাইনি, আমরা নেমে গিয়েছিলাম ডালি মনেস্ট্রির সামনে। এই মনেস্ট্রিতে প্রবেশ মূল্য হলো 20 টাকা করে পার হেড। আর এর মধ্যেই কিন্তু রয়েছে একটা মিউজিয়াম, তোমরা যদি চাও সেটাও কিন্তু টিকিট কেটে ঘুরে দেখতে পারো।
ডালি মঠ বা ডালি গুম্ফা হলো একটা তিব্বতীয় বুদ্ধিস্ট মঠ, যার উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট। এটা ঘুম রেলওয়ে স্টেশন আর দার্জিলিং এর মধ্যবর্তী স্থানে অবস্থিত। শীতের দার্জিলিংয়ে আমার মনে হয় সব কিছু সুন্দর লাগে। আমি এতবার সুন্দর, দারুণ, বিউটিফুল এই শব্দগুলো উচ্চারণ করেছি, আমার আলাদা করে বলতে ইচ্ছা হচ্ছে না যে এখন মনাস্ট্রিটাকে কি সুন্দর দেখতে লাগছে। তিব্বতের এক আধ্যাত্মিক ও অস্থায়ী নেতা চতুর্দশ দলাই লামার পবিত্রতা স্মরণে এই মঠের উদ্বোধন করেন থাপতেন সাঙ্গাত চোলিম। এই ডালি মঠ বা ডালি গুম্ফা পাহাড়ের উপরে অবস্থিত। দার্জিলিং থেকে দূরত্ব 5 কিলোমিটার মতো, তবে এখান থেকে বাতাসিয়া লুপ কিন্তু হেঁটে 1 কিলোমিটার মতো। আর আমরা যেহেতু বাতাসিয়া লুপের কাছেই ছিলাম, তাই এখান থেকে আমরা ফেরার সময় পায়ে হেঁটেই আমাদের হস্টেলে গিয়েছিলাম। এই মনাস্ট্রির মধ্যেই রয়েছে একটা মিউজিয়াম আর রয়েছে একটা ক্যাফেও, তবে যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি তোমাদেরকে আর ভিতরটা দেখাতে পারলাম না। গুড মর্নিং, আমরা ফাইনালি চলে এসেছি আমাদের স্কুটি রাইড করে। কোথায়? ঘুম স্টেশনে। না 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 না, বলাটা একটু ভুল হলো। আমরা চলে এসেছি ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমে। চলো ফাইনালি দেখে নেওয়া যাক যে স্টেশনের নাম আমরা ছোটবেলা থেকে ভূগোল বইয়ে পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছিলাম, সেই স্টেশনটাকে আমাদের চোখে কেমন লাগে। আমরা ছোটবেলা থেকে কম বেশি আশা করি সবাই ঘুম রেল স্টেশনের কথা শুনেছি, যার উচ্চতা হলো সমুদ্র সমতল থেকে 7407 ফুট। এই স্টেশনে এসে আমার পুরনো দিনের কথা খুব মনে পড়ছিল। স্টেশনের উপরে এই বসার জায়গাগুলো কাঠের তৈরি হলেও তার হাতলগুলো কিন্তু ডিজাইন করা লোহার তৈরি। সাথে এখানকার টিকিট কাউন্টার আর 2 ফুট চওড়া রেল লাইন কিন্তু আজও সেই পুরনো দিনের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। স্টেশনের উপরে রয়েছে আইআরসিটিসির ফুড কোর্ট, রিজনেবল প্রাইস আর টেস্টও বেশ। মেনু কার্ড আমি ভিডিওতে শেয়ার করে দিলাম, তাই তোমরা নেক্সট বার ঘুম রেল স্টেশনে গেলে কি কি খাবে আমাকে কিন্তু কমেন্টে জানিও। সো পাহাড়ে এসেছি অথচ ম্যাগি খাবো না, এটা তো হতে পারে না। কিন্তু ঘুম স্টেশনে এসে ম্যাগি, এটা তো আমি কল্পনাও করিনি। টু গুড, এত টেস্টি হয়েছে বলার মতো না। আর এটা হলো চিজ ম্যাগি, যার জন্য মনে হয় আমার খেতে আরো এত ভালো লাগছে। যখন আমরা এসেছিলাম তখন ছিল রোদ ঝলমলে একটা আবহাওয়া, আবারও কুয়াশায় ঢেকে গিয়েছে, মনে হচ্ছে যেন আবারও এক্ষুনি ঝড়ঝড়িয়ে বৃষ্টি হবে। যদি আজও আবারও বৃষ্টি হয়, কালকেও আমাদের যা যা প্ল্যান ছিল কিছু কয়েকটা জায়গায় যাওয়ার, সেগুলো ক্যান্সেল করতে হয়েছিল। যদি আজকে আবারও বৃষ্টি হয়, চাই না হোক। বুবু তো ব্যস্ত ম্যাগি খেতে, আমি একটু বলে দিই এখানে আসলে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। যেমন এখানে একটা অ্যাসিডিসি ফুড ট্রাক আছে, আমরা 2টো কুল্লার চা নিয়েছিলাম, একটা চিজ ম্যাগি নিলাম আর একটা নিয়েছিলাম ক্রিম রোল। সব মিলিয়ে আমাদের ওই বিল হলো 190 টাকা মতো। কিন্তু হ্যাঁ, রেলের খাবার বলে ফেললা না, প্রতিটা খাবারই টু গুড, খুব ভালো খেতে ছিল। এবং সবাই আসলে আমি রেকমেন্ড করবো এখানে চিজ ম্যাগিটা মাস্ট ট্রাই করো। অনলাইনে বা অফলাইনে মানে স্টেশনে এসে তোমরা টয় ট্রেনের টিকিট বুক করতে পারো। তবে এখন দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত টয় ট্রেন চলে খুবই কম, টিকিটও পাওয়া যায় না। তবে তোমরা চাইলে দার্জিলিং থেকে ঘুম রেল স্টেশন পর্যন্ত টয় ট্রেনে জয় রাইড করতে পারো। তার জন্য তোমাদের খরচ পড়বে 1000 থেকে 1500 টাকা। আর কেন এই 500 টাকা দামের পার্থক্য, সেটাও তোমাদের আমি একটু পরে জানাচ্ছি। আচ্ছা, অনেকেই হয়তো জানো না, তাদেরকে একটু বলে দিই। দার্জিলিংয়ে 2 রকমের টয় ট্রেন চলে। একটা আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডিজেল চালিত, আর এর ঠিক 5 থেকে 10 মিনিট পরে একটা ট্রেন আসবে, ওটা কয়লা চালিত। তো 2 রকম ট্রেন, 2 রকম ট্রেনের 2 রকম মজা। কীরকম? কয়লা চালিত ট্রেনটা হলো খুব নস্টালজিক, মানুষ ওটাতে চড়তে বেশি ভালোবাসে।
কিন্তু আবার কয়লা চালিত ট্রেনের মুশকিল হলো ওখান থেকে এত ধোঁয়া আর কাঠ কয়লার টুকরো বের হয় যে জানালা তোমাকে সারাক্ষণ বন্ধ রেখে তোমাকে ট্রেনের মধ্যে বসে থাকতে হবে। আর ডিজেল চালিত ট্রেনে কিন্তু এই মুশকিলটা নেই। ডিজেল চালিত ট্রেনের মধ্যে তুমি জানলা খুলে বাইরে ইজিলি ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে, বাইরের পরিবেশ দেখতে পারবে। তো এই বিষয়টা মাথায় রেখো। বাই দ্য ওয়ে, দুটো ট্রেনের কিন্তু দুরকম ভাড়া। কয়লা চালিত ট্রেনের জয় রাইডের ভাড়া হলো 1500 টাকা, আর ডিজেল চালিত ট্রেনের জয় রাইডের ভাড়া হলো 1000 টাকা। তো এই বিষয়গুলো তোমরা মাথায় রেখো জয় রাইড বুক করার সময়। এখন দেখো বগিগুলো থেকে ইঞ্জিন খুলে ইঞ্জিন সোজা চলে গেল, আর বগি রইল দাঁড়িয়ে। এখন এই বগিটা ঘুরে এসে ওই ট্রেনের সামনে জুড়ে যাবে। আর যেহেতু ঘুম সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন, এরপরে আর এই ট্রেনটা যাবে না। এখানে মিউজিয়ামে 40 মিনিট অবধি ট্রেনটা দাঁড়াবে, আর ওই দিকে ইঞ্জিনটা লেগে গিয়ে ওটা চলে যাবে সোজা দার্জিলিং। দেখো বন্ধুরা, এবার ইঞ্জিনটা ঠিক ইউটার্ন নিয়ে ঘুরে আসছে। এই ইঞ্জিনটা ঘুরে গেল, ঘুরে গিয়ে এবার তোমরা দেখবে কিছুক্ষণ পরে ওর সামনে লেগে যাবে। তো যেমনটা বলেছিলাম, কিছুটা এগিয়ে গেল ইঞ্জিনটা। এবার দেখো ইঞ্জিনটা ফিরে আসছে, আস্তে আস্তে ফিরে আসছে। এসে দেখো কি স্মুথলি লেগে যাবে এই বগিগুলোর সাথে। আস্তে দাও, আস্তে দাও। এই দেখো কি সুন্দর ব্রেক কষে দিলেন। ব্যাস, ট্রেন রেডি দার্জিলিংয়ের দিকে যাওয়ার জন্য। কি দারুণ সুন্দর বিষয় না? সহজেই বগিগুলো থেকে ইঞ্জিনটাকে চেঞ্জ করে আবার সামনের দিকে ঘুরিয়ে দিল। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এটা তোমরা কেউ আসলে প্লিজ মিস করো না। ঘুম রেল স্টেশনে রয়েছে একটা মিউজিয়াম, যেখানে প্রবেশ মূল্য হলো মাথাপিছু 20 টাকা। মিউজিয়ামের মধ্যে এলে তোমাদের চোখে পড়বে টয় ট্রেনের অজস্র ইতিহাস, যা না তো তোমরা কখনো বইতে পড়েছো আর না তো গুগল করে জেনেছো। আমরা এখন রয়েছি ঘুম রেলওয়ে স্টেশনে মিউজিয়ামের মধ্যে। মানে টয় ট্রেনের যে হেরিটেজ, সেটাকে এরা কি সুন্দরভাবে তুলে ধরেছে, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। যারা তোমরা ঘুমে আসবে তারা অবশ্যই একবার মিউজিয়াম পারলে ভিজিট করো। এই মিউজিয়াম না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না দার্জিলিং টয় ট্রেনের যে হেরিটেজ, সেটা কি সুন্দর করে এই মিউজিয়াম রক্ষা করে চলেছে। দার্জিলিং টয় ট্রেনের যে এত ইতিহাস থাকতে পারে, সেটাই মিউজিয়াম না দেখলে তোমরা কোনোদিনই জেনে উঠতে পারবে না। যেমন দেখো, এই ধরনের লণ্ঠনগুলো ইউজ করা হতো তখনকার দিনে টয় ট্রেনের সিগন্যাল দেখানোর জন্য। তখনকার দিনে তো আর টর্চ ছিল না, তাই লণ্ঠনগুলোর মধ্যে আলো জ্বালিয়ে গাড়ির সিগন্যাল হিসেবে ব্যবহার করা হতো। কি দারুণ না? আবার এই দিকে দেখো, এই যে মেশিনটা এতক্ষণ দেখলে, এটা কিন্তু টাইপরাইটার না, এটার নাম হলো কন্ট্রোমিটার। তো এটা বেসিক্যালি কোনো টাইপ করার কাজে ইউজ করা হয় না। এটা আগেকার দিনে ইউজ করা হতো, যিনি টিকিট মাস্টার ছিলেন তিনি কত টাকার টিকিট বিক্রি করলেন, কত টাকা রেভিনিউ জেনারেট হলো, এইগুলো হিসেব রাখার কাজে। তো তোমরা গুগল করে নিতে পারো, আমি পারলে কোনো একটা লিঙ্ক নিচে অ্যাড করে দেবো ডেসক্রিপশানে, তো তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো কন্ট্রোমিটারের কাজ কী ছিল সেই সময়। একটু যদি খেয়াল করে দেখো তোমরা, ট্রেনের কিন্তু দুটো সাইডে দুটো কার্বুরেটর আছে, যেখানে ট্রেনের সাথে যে দাদারা রয়েছেন তারা প্রায় কিছুক্ষণ পরে পরে ইঞ্জিন অয়েল ঢালছেন। আর ওখান থেকে একটা জলের ফ্লো আসছে কন্টিনিউয়াসলি, যাতে ইঞ্জিনটা না গরম হয়ে যায়। মানে এগুলো বেসিক্যালি তো আর অয়েল কুল না, এইগুলোতে জল দিয়েই ঠান্ডা করতে হয় পুরোনো দিনের মতো। একটা বিষয় খেয়াল করে দেখার মতো বন্ধুরা, এই যে যারা ইঞ্জিনের সাথে রয়েছে, মানে যারা ইঞ্জিনটাকে কয়লা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, এদের কাজ কিন্তু একেবারেই সহজ না। বরঞ্চ এরকম দক্ষ কর্মচারীরা আছে বলেই দার্জিলিংয়ের বুকে এখনও স্টিম চালিত টয় ট্রেন চলে। কারণ কয়লার গুঁড়ো উঠছে, ধোঁয়া, তার মধ্যে এদেরকে ক্রমাগত কাজ করে যেতে হচ্ছে। মানে কয়লা ঢালতে হচ্ছে, জ্বলে যাওয়া কয়লাগুলোকে বের করতে হচ্ছে, জল দিতে হচ্ছে, তার মধ্যে আবার দুদিকে দুটো ইঞ্জিন আছে, সেখানে আবার ইঞ্জিন অয়েল দিতে হচ্ছে। হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু দেম।
তোমরা যদি জয় রাইড চাপতে চাও, আমি পার্সোনালি সাজেস্ট করবো তোমরা ডিজেল ট্রেনে না উঠে স্টিম ইঞ্জিনে উঠো, কারণ এটা একটা হেরিটেজ, আর এই হেরিটেজটাকে এক্সপিরিয়েন্স করতে পারার মধ্যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে। তো দেখো ট্রেন রেডি দার্জিলিংয়ের দিকে যাত্রা করার জন্য। আমরা একটু লাস্ট সিন নিয়ে নিই ট্রেনের, তারপর আমরাও বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ফাইনালি আমাদের ঘুম আসা কি সার্থক হলো? অবশ্যই, আমি এত কিছু টয় ট্রেন সম্পর্কে জানতাম না, যেটা আজকে এসে জানলাম। এবং আমরা দুটো ট্রেন আসা দেখলাম এবং দুটো ট্রেনে চলে যাওয়া দেখলাম। Yes. তো লেটস গো দেন। এবার তাহলে আমাদের নেক্সট ডেস্টিনেশন রক গার্ডেন অথবা হ্যাপি ভ্যালি টি গার্ডেন। লেটস গো। তো চলো দেখা যাক আমরা কোনটাতে প্রথমে পৌঁছাই। টাটা। এখন আমরা আছি ঘুম মনাস্ট্রিতে। সকালে আমরা গিয়েছিলাম ডালি মনাস্ট্রিতে। অ্যাকচুয়ালি আমাদের কাছে মন্দির যা, বুদ্ধিস্টের কাছে তো মনাস্ট্রি সেই একই রকম জায়গা নিয়ে আছে, কিন্তু আমরা ভেতো বাঙালিরা তো আসি সৌন্দর্য উপলব্ধি করতে। সকালে তো আমাদের চোখ থেকে দেখেছো ডালি মনাস্ট্রিকে কেমন লাগে, এখন দেখে নাও ঘুম মনাস্ট্রিকে কেমন লাগে। ইয়েস। গোর্খা ওয়ার মেমোরিয়াল, যা গোর্খাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো স্মৃতিসৌধ। এটা বাতাসিয়া লুপে অবস্থিত। কথা তো হয়েছিল আমরা যাব রক গার্ডেন বা হ্যাপি ভ্যালি টি গার্ডেন, কিন্তু যেতে যেতে আমাদের পথে পড়লো বাতাসিয়া লুপ। আর আমরা ভাবলাম আরে এটা তো আমরা মিস করে যাচ্ছিলাম, এটা কি করে মিস করতে পারি? দার্জিলিংয়ে এসে বাতাসিয়া লুপ দেখবো না, সেটা আবার হয় নাকি? চলো দেখা যাক কেমন লাগে আমাদের চোখে বাতাসিয়া লুপ। লেটস গো। এখানে প্রবেশ মূল্য হলো মাথাপিছু 50 টাকা। ভিতরের প্রবেশের সাথে সাথে প্রথমেই তোমাদের চোখে পড়বে আঁকাবাঁকা রেলপথ, যা 140 ফুট নিচে নেমে আসে। এখানে থাকা ফুলের বাগানগুলো পর্যটকদের বিশেষ করে নজর কাড়ে। তাছাড়া এখানে থাকা বাইনোকুলার দিয়ে তোমরা 30 টাকার বিনিময়ে কাঞ্চনজঙ্ঘার সুস্পষ্ট রূপও দেখে নিতে পারো। আমরা এখানে আসার আগে শুনেছিলাম দার্জিলিং জেলার আর বিভিন্ন জনজাতির মানুষরা এখানে এসে তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে। এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, হাতে তৈরি কিনা জানি না, তবে জিনিসগুলোর মধ্যে কিন্তু বেশ অভিনবত্ব রয়েছে। এটা গোর্খা শহীদদের শেষ স্মৃতিফলক। এখানে সিরিয়াল নাম্বারটা খেয়াল করো, 158, র্যাঙ্ক, সার্ভিস নাম্বার সব লেখা আছে। নাম হলো অনুকেত গুরুং, রেজিমেন্ট দেয়া, অপারেশন দেখো অপারেশন মেঘদূত, তারিখটা হলো 2017। আমি জানি না এরপরে হয়তো কোনো শহীদ হয়েছেন না হননি। বাতাসিয়া লুপে আসলে আমাদের খাওয়া দাওয়া, আনন্দ, কেনাকাটা সব তো লেগেই থাকবে, কিন্তু আমরা যেন এই বাতাসিয়া লুপের আসল উদ্দেশ্য না ভুলে যাই। বাতাসিয়া লুপ অ্যাকচুয়ালি গোর্খা সৈনিকদের ওয়ার মেমোরিয়াল, মানে যে যে গোর্খা সৈনিকরা আমাদের ভারতবর্ষের জন্য যুদ্ধে প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে স্মৃতিফলক আর এই স্মৃতিস্তম্ভটা, যেটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা তৈরি করা হয়েছে। আমাদের ভাবতে অবাক লাগে এত ছোট একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী কত সাহসী হলে সে 1947 মানে ভারতের স্বাধীনতা থেকে লাস্ট 2017 অবধি ক্রমাগত যুদ্ধে গোর্খারা নিজেদেরকে প্রথম সারিতে রেখে ভারতের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে এখন আমাদেরকে সুরক্ষিত রেখেছে। তাই বাতাসিয়া লুপে যখন আসবে তোমরা পারলে চেষ্টা করে একটা মিনিট এই স্মৃতিফলক আর স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করো আর তাদের আত্মার শান্তি কামনা করো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে কিন্তু পরের ব্লগে। আর আমার এই ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা ভালো মন্দ যেমনই হোক প্লিজ আমাকে একটা কমেন্টে জানিও। আজ তাহলে আমি আসি, সবাই খুব 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 ভালো আর সুস্থ থেকো। টাটা।